আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের তোমার অধ্যায় 5 পদার্থের গঠনের ইলেকট্রন বিন্যাসটা আমরা আজকে শিখব। চলো আজকে আমরা ইলেকট্রন বিন্যাসে খুব সহজে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের পদার্থের গঠনটা জানতে হবে। সেক্ষেত্রে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল তোমাদেরকে খুব সাহায্য করবে পদার্থের গঠন সম্পর্কে জানার জন্য। এখন আমরা করবো কি, যে পদার্থের গঠনটা তোমরা যদি একবার রিডিং করে নাও, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে সৃষ্টি হয়েছে বা কিভাবে তিনি এই জিনিসটা গবেষণা করেছে সেই জিনিসটা তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা। তো আমরা আজকে শিখবো কি, যে পদার্থের গঠনের ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করতে পারি। চলো আজকে আমরা এই রসায়নের ইলেকট্রন বিন্যাসটা করি। এটা যদিও কিন্তু একটা কেমিস্ট্রি একটা অধ্যায়, হ্যাঁ, তো আমি এত কথা না বলে চলো আমরা শুরু করি। দেখো, আমাদের আগে চিনতে হবে পদার্থের গঠনের কি অবস্থায় থাকে। হ্যাঁ, ধরো এটা পদার্থ চারিপাশে অরবিটাল বিদ্যমান, অরবিটাল এবং অরবিট, এগুলোকে আমরা বলা হচ্ছে কি অরবিট। ঠিক আছে, যদিও আমার ছবিটা অতটাও সুন্দর হয় না, তারপরে তোমাদের এর থেকে আর ভালো ছবি বোর্ডে কম পাঠ ব্যবহার করা যাচ্ছে না, সেহেতু ছবিটা একটু খারাপ হয়েছে। আমরা আরো একটা অরবিট, হলো পদার্থের এই যে এগুলো হলো অরবিট। আমাদের দুইটা বিষয় আমাদের খুবই কনফিউজ করে দেয়, সেটা হলো কি পদার্থের অরবিট এবং অরবিটাল। ঠিক আছে, প্রধান শক্তি স্তর এবং পদার্থের উপশক্তি স্তর। তাহলে আজকে আমরা চিনব পদার্থের প্রধান শক্তি স্তর এবং পদার্থের উপশক্তি স্তর। ঠিক আছে, পদার্থের এই যে আমরা প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর কে আমরা এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং সহকারী শক্তি স্তর বা উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ছোট হাতের এল দ্বারা আমরা প্রকাশ করি কি উপশক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরকে বলা হয় কি অরবিট। এবং যে উপশক্তি স্তর আছে, এই উপশক্তির স্তরকে বলা হয় অরবিটাল। দেখো, প্রধান শক্তি স্তরকে বলা হচ্ছে কি অরবিট এবং উপশক্তি স্তরকে বলা হচ্ছে অরবিটাল। তোমাদের যে নবম শ্রেণীর যে পঞ্চম অধ্যায়ে যে 24 যে শিক্ষাবর্ষে যে নতুন করে যে বইটা এসেছে, সেখানে আমরা দেখতে পাবো যে প্রধান শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করছে এবং সহকারী শক্তি স্তরকে আমাদের অরবিটাল এবং এল দ্বারা প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এর মান কত? প্রধান শক্তি স্তর যখন 1 নম্বর, এটাকে আমরা 1 নম্বর শক্তি স্তর ধরি, এটাকে আমরা 2 নম্বর শক্তি স্তর ধরি এবং এটাকে 3 নম্বর শক্তি স্তর এবং এটা কত 4 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, তো এর মান 1, এর মান 2, এর মান 3, এর মান 4। এর মান যখন 1 বলবে তখন আমাদের কি 1 নম্বর শক্তি স্তর বা তোমার প্রধান অরবিটালের 1 নম্বর অরবিটালে আছে। এর মান যখন 2 তখন 2 নম্বর অরবিট এবং এর মান যখন 3 তখন 3 নম্বর অরবিট এবং এর মান যখন
4 নম্বর অরবিট। এখন এই যে প্রধান যে শক্তি স্তরগুলো আছে, এই প্রধান শক্তি স্তরের কিছু উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরগুলো এল দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমরা এই এল এর মান কিভাবে বের করতে পারি। খুব খুব সহজে যদি আমরা এল এর মানগুলো নির্ণয় করতে চাই, এল এর মান হবে জিরো থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এল এর মান কি হবে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। যেহেতু আমাদের উপশক্তি স্তরের কথা বলছে, সেক্ষেত্রে তোমার প্রধান শক্তি স্তর বা অরবিট এন এর মান সবসময় এন এর উপর নির্ভরশীল। তাহলে দেখো এন এর উপর যখন নির্ভরশীল তোমার এন এর মান, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, দেখো এন এর মান যখন 1, এন এর মান যখন 1, তখন এল এখানে কত? 0। যেহেতু বলছে n মাইনাস 1 হবে কি তোমার এল এর মান 0 থেকে শুরু, কারণ সেক্ষেত্রে আমাদের n কল যখন 1 হচ্ছে তখন এল এর মান হচ্ছে কত? 0। এবং এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোকে আমরা এস, ই, জি, এফ, জি, এইচ, আই এইভাবে আমরা লিখে থাকি। ঠিক আছে, তো আমরা এখন দেখো যখন এন এর মান 0 তখন সেটাকে এস অরবিটাল বলা হয়। এস অরবিটাল। যখন এন এর মান 1 বা প্রধান শক্তি স্তরে, যখন 1 নম্বর প্রধান শক্তি স্তরে থাকছে, তখন এন এর মান হচ্ছে 0 এবং 0 মানে কোন অরবিটাল? এস অরবিটাল। দেখো আমরা যদি এন এর মান 2 বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে? n মাইনাস 1, তাহলে 0 থেকে 1, তাহলে কত হবে? n ইকুয়াল 0 এবং 1। তো ধারাবাহিকভাবে আমরা যদি n এর মান 3 ধরি, তাহলে n এর মান কত হবে? 0, 1 এবং 2। এবং n এর মান যদি আমরা 4 ধরি, তাহলে n এর মান কত হবে? 0, 1, 2 এবং 3। দেখো যখন n এর মান 0 তখন s অরবিটাল। ঠিক আছে, যখন প্রধান অরবিটে থাকবে, ঠিক আছে, তখন এই যে তোমার উপশক্তি স্তরে n এর অরবিটালের মান হবে কি, যে s, p, d, f, g, h এভাবে আমাদের প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমাদের যখন n এর মান 0 তখন s অরবিটাল, আর n এর মান যখন 1 তখন p অরবিটাল, এবং n এর মান যখন 3 তখন এটা হলো d অরবিটাল, এবং n এর মান যখন 4 তখন এই যে 3 এটা হলো f অরবিটাল। দেখো তাহলে 0 মানে কি, এখানে অলরেডি s অরবিটাল আছে। দেখো এখানে s অরবিটাল আছে, এবং যেহেতু এল এর মান 1, সেক্ষেত্রে আমাদের p অরবিটাল, এবং এখানেও কিন্তু s এবং p অরবিটাল আছে। আবার এখানে দেখো s, p, g, f অরবিটাল আছে, যখন n এর মান 4 হচ্ছে। ধারাবাহিকভাবে যদি আমরা n এর মান 5 লিখি, তখন n এর মান কত হবে বলো দেখি? 0, 1, 2, 3 এবং 4। ঠিক আছে, উপশক্তি স্তর সবসময় প্রধান শক্তি স্তরের উপর নির্ভরশীল। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কি, এই যে 1 নম্বর উপশক্তি স্তরে কি একটা এস থাকবে। তাহলে আমরা যদি এইভাবে সাজাই, যে যখন n এর মান 1 তখন কত হচ্ছে? 1h। n এর মান কত? 0। এবার যদি আমরা 2 নম্বর শক্তি স্তরের দিকে তাকাই, 2 নম্বর শক্তি স্তরে কি আছে? দেখো 2s
এবং টু পি। ঠিক আছে, এই যে যখন ওয়ান তখন এর মান কত পি, এই যে বলছিলাম। ঠিক আছে, এর আগে তো যখন 2 নম্বর প্রধান শক্তি স্তরে থাকবে তখন শক্তি স্তর কত হবে 2s এবং 2p। এখন সেক্ষেত্রে যদি আমরা 3 নম্বর অরবিটে যাই, 3 নম্বর অরবিটে যাই, সেক্ষেত্রে হচ্ছে কত তোমার 3s 3p এবং 3d। এখন এক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে সাজাতেও পারি। হ্যাঁ, আমরা যখন আহ্বায়ক নীতি সম্পর্কে জানতে পারবো তখন আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারি যে 1s আবার 2s এইভাবে কিন্তু নিচে পর্যায়ক্রমে নিচে নিচে সাজায়ে আমরা আহ্বায়ক নীতিটা অনুসরণ করবো। দেখো যখন আমরা n এর মান 4 তখন উপশক্তি স্তর কয়টা 4h 4p 4d এবং 4f। ঠিক আছে, যখন আমরা 5 নম্বর অরবিটে যাবে তখন তার মান কি হবে 5h 5p 5d 5f 5g। দেখো এই যে আমাদের পর্যায়ক্রমে যখন s এর মান এটা যখন শূন্য, s এর মান সবসময় এখানে কি শূন্য, p এর মান 1, g এর মান 2, f এর মান 3 এবং g এর মান 4 এবং s এর মান 5, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। যখন শূন্য আছে তখন উপশক্তি স্তরটা কত হবে h, যখন 1 থাকবে তখন উপশক্তি স্তর হবে কত p, যখন 2 থাকবে তখন উপশক্তি স্তর d এবং তখন 3 থাকবে উপশক্তি স্তর হবে f এবং যখন 4 থাকবে তখন উপশক্তি স্তর কত থাকবে g, যখন 5 থাকবে তখন উপশক্তি স্তর কত হবে h। তো দেখো এই g h। ঠিক আছে, আচ্ছা তখন আমরা এখন এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস এবং এর যে তোমার স্ট্রাকচার এই জিনিসটা বের করতে পারি কিভাবে প্রধান শক্তি স্তরের মাধ্যমে এবং উপশক্তি স্তরের মাধ্যমে। এখন দেখো এই যে 1h এটা কিন্তু একটা কি অরবিট, তাহলে এটা কিন্তু এই যে 1 হলো n এর মান এবং s হলো কি l এর মান, তাই না? 1 নম্বর যে অরবিটে কয়টা ইলেকট্রন আছে সেটা আমাদের হিসাব হবে কিভাবে, s এর s উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরে এবং p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরে এবং d অরবিটালে 10টা ইলেকট্রন ধরে এবং f অরবিটালে তোমার 14টা ইলেকট্রন ধরে এবং g অরবিটালে 18টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে প্রতিবারই দেখো এর ভিতরে 4টি করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 4টি করে বৃদ্ধি পেয়েছে। এইভাবে পর্যায়ক্রমে আমাদের ইলেকট্রন ধরতে থাকবে উপশক্তি স্তরে। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধরবে 2টা। আবার দেখো যখন এটাকে আমরা অরবিট বলছি তখন কিন্তু এটাকে আমরা 1s এটা কিন্তু আবার অরবিটালও বলছি। কেন বলছি দেখো 1h এটা কিন্তু প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা একটা, জাস্ট h, তাই না? তো সেক্ষেত্রে আমরা 1s টাকে উপশক্তি স্তরও বলতে পারি, আবার 1s কে আবার আমরা কি অরবিটও বলতে পারি বা প্রধান শক্তি স্তর বলতে পারি, কারণ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা একটা। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় কি হয় ভুল হয় যে আমরা অরবিট এবং অরবিটাল একসাথে মিলাই ফেলি। তো এখন আমরা এই জিনিসটা মিলাই ফেলবো না। এখন দেখো এই যে 2s এবং 2p এই সম্পূর্ণটা কি অরবিট। ঠিক আছে, এবং এই যে 2s এবং 2p যদি আলাদা আলাদা ভাবে আমরা ভাবি তখন এটা কি হবে অরবিটাল, মানে উপশক্তি স্তর। তাহলে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর এই সম্পর্কে আমাদের জ্ঞান আর কখনোই ভুল হবে না। যে জ্ঞানটা আমরা এখান থেকে অর্জন করলাম যার কখনোই ভুল হবে না, কোনটা প্রধান শক্তি স্তর আর কোনটা উপশক্তি স্তর আমরা এই কিন্তু কখনো
এক করে রাখার সুযোগ নেই। শুধু এক হয় কখন, যে 1s যখন 1 নম্বর প্রধান শক্তি স্তর থাকে তখন s অরবিটাল মানে একটা অপশক্তি স্তর থাকে। এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, 1s থেকে 1 নম্বর অরবিটও বলতে পারি, আবার কি 1s কে অরবিটালও বলতে পারি। এই জায়গায় আমরা অরবিট এবং অরবিটাল একসাথে আমরা বলতে পারি, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা বলতে পারি না। তাহলে এখানে দেখো যে 3s 3p এবং 3d এই যে বিষয় আছে, এটা সম্পূর্ণটা কি অরবিট, এটা যে 3 নম্বর অরবিটে আছে এবং উপশক্তি স্তর কত দেখো এস পি তিনটা উপশক্তি স্তর আছে। তাহলে এগুলোকে আমাদের কি বলা হচ্ছে যে অরবিট। মানে অরবিট এবং অরবিটাল সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশনটা থাকলো না। এখন আমরা আনবো কি মূল যে বিষয় ইলেকট্রন বিন্যাস, এই জিনিসটা আমরা আনবো। তাহলে এটা একটু, আমরা যদি প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমাদের সবচেয়ে প্রথমে লাগবে কি পারমাণবিক সংখ্যা, কোন মৌলে পারমাণবিক সংখ্যা। তাহলে আমাদের অতি পরিচিত একটা মৌল সেটা হলো অক্সিজেন, যেটা আমরা শ্বাস যখন নেওয়ার সময় গ্রহণ করি। তো দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেন 8 পারমাণবিক সংখ্যা, এটা একটু বড় করে লিখি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং ভর সংখ্যা 16। তো আমরা এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের স্ট্রাকচারটা দেখে নিই আগে, যে 1s 2s 2p 3s 3p 3d, তারপরে কি আছে 4s 4p 4d। আচ্ছা এরপর ঠিক আছে ও ভাবে এগাতেই থাকবে। তো এখন আমরা দেখবো যে ইলেকট্রন বিন্যাসটা করব। তো দেখো একটা ইলেকট্রন আমরা কিন্তু এর আগে যে বলে দিলাম কি s অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরবে এবং p অরবিটালের সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরবে এবং d অরবিটালের সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধরবে এবং f অরবিটালের সর্বোচ্চ 14টা ইলেকট্রন। দেখো এর ভিতরে কিন্তু d অরবিটাল একটা বিষয় আছে। d অরবিটালের ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আহ্বায়ক নীতি যখন আমরা অনুসরণ করি সেক্ষেত্রে এই যে d অরবিটাল সবসময় একটা নিয়ম ফলো করে। সেটা কি, হয় d অরবিটাল অর্ধপূর্ণ থাকবে, আর না হয় কি সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকবে। যে অর্ধ পূর্ণ অবস্থায় থাকবে এবং আরেকটা কি থাকবে পূর্ণ অবস্থায় থাকবে। দেখো এই যে অর্ধপূর্ণ অবস্থায় এবং পূর্ণ অবস্থায় বলতে কি d অরবিটাল সবসময় 10টা ইলেকট্রন চাইবে, না হলে কি 5টা ইলেকট্রন চাইবে। আচ্ছা এই বিষয়টা আমাদের পরে লাগবে। হ্যাঁ, তো আমি এই জিনিসটা জানিয়ে রাখলাম। এই জিনিসটা আমাদের পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেটা এখন একটু বুঝি। আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করবো। কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা দেখবো কি s অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন, s অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। আমি 8টার দিকে 2টা নিয়ে নিলে আর কয়টা থাকে 6টা। আবারও দেখো 2s, এখানেও 2টা ইলেকট্রন গেল। ঠিক আছে, তাহলে 8টার দিকে 4টা যদি চলে যায় আর থাকবে কত 4। এখন p অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে 6টা ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে আমরা p অরবিটালে কি বাকি যে 4টা ইলেকট্রন আছে সেই 4টা ইলেকট্রন কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো এর মূল যে তোমার ইলেকট্রন বিন্যাস সেটা কি আসবে 1s 2s 2p, তোমার ইলেকট্রন গুলো আসবে s এ 2টা, s এ 2টা এবং p তে 4টা। এই যে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। দেখো এর প্রধান শক্তি স্তরে কয়টা আছে 2টা ইলেকট্রন আছে এবং যে 2 নম্বর যে শক্তি স্তর এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে 2 আর 4, 6টা ইলেকট্রন আছে। দেখো তোমাদের বইয়ে কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাসটা দেখানো আছে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা
তোমার যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, কার্বন কত 6, তো দেখো কার্বন 6 এবং এর ভর সংখ্যা হলো 12 প্রায়, ঠিক আছে। তো এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কার্বনের, তাহলে আমরা একটা স্ট্রাকচার আঁকি, 1s 2s 2p, ঠিক আছে। যেহেতু অক্সিজেন আগে 2p পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে, তাই আমি আর বাদ বাকি লিখলাম না। তখন দেখো আমরা যে তোমার ইলেকট্রন গুলো দ্বারা পূর্ণ করতে থাকি অরবিটাল উপশক্তি স্তরগুলোকে, তাহলে দেখো যে 1 নম্বর অরবিটে 1 নম্বর অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন ছিল। দেখো 1 নম্বর অরবিট, কিন্তু আবার 1 নম্বর অরবিটালের উপশক্তি স্তর একটা, তাই এখানে 2টা ইলেকট্রন। তাহলে বাদ বাকি থাকবে কত? 6টার মধ্যে 2টা ভাগ যায়, আমাদের থাকবে 4টা। 4টার মধ্যে আবার এই শক্তি স্তরে 2টা দিয়ে দিলাম উপশক্তি স্তরে, তাহলে আমাদের বাদ বাকি থাকবে কয়টা? যে 4টা অলরেডি চলে গেছে। তখন পি অরবিটালও কয়টা থাকবে? দেখো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি, দেখো প্রধান যে অরবিট কয়টা থাকছে, 1 নম্বর অরবিটে ইলেকট্রন থাকছে 2টা, এবং 2 নম্বর অরবিটে ইলেকট্রন কত? 2 যোগ 2 4টা। দেখো এইভাবে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস গুলো হয়ে আসছে। এখন এখান থেকে কিন্তু আমাদের জারণ মান বের করা যায়। জারণ মান বলতে কি, যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে এবং কয়টা ইলেকট্রন ত্যাগ করবে। দেখো জারণ এবং বিজারণ, ঠিক আছে। জারণ এবং বিজারণ বলতে কি, এটা আমাদের আসবে হলো যখন কোনো মৌলগুলো বিক্রিয়া করে থাকে, তখন কয়টা ইলেকট্রন ত্যাগ করলো এবং কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, এটাকেই বলা হচ্ছে জারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। তো এই যে বিক্রিয়ায় তোমার ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ উভয় ভাবে গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়? জারণ এবং বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয় না, সেটাকে আমাদের বলা হয় নন রিডক্স বিক্রিয়া, ঠিক আছে। এখন আমরা যখন বিক্রিয়ায় যাব তখন এই বিষয়ে আলোচনা করব। এখন আমাদের ইলেকট্রন বিন্যাস এবং একটু জারণ মানটা দেখার চেষ্টা করি। দেখো এখানে আমরা একটা নিয়ম জানি, এই নিয়মটা আমাদের বলা হয় অষ্টক এবং 2 এর নিয়ম, ঠিক আছে। অষ্টক এবং 2, অষ্টক এবং 2 এর নিয়ম। এই নিয়মটা কি? দেখো অষ্টক এবং 2 এর নিয়মটা কি, যে প্রত্যেকটা মৌল চাই কি স্বাধীন হিসেবে থাকতে বা নিষ্ক্রিয় গ্যাসের ভূমিকা পালন করতে। যদি কোনো মৌলের সর্বশেষ অরবিটে কি থাকে, 8টা 2টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি হয়? নিষ্ক্রিয় পদার্থ হিসেবে থাকতেছে। দেখো তুমি কিংবা আমরা সবাই কিন্তু কি থাকতে চাই? স্বাধীন থাকতে চাই, এবং আমরা কিন্তু কেউ কারোর অধীনে বা পরাধীন কিন্তু থাকতে চাই না। তো সেক্ষেত্রে এই নিয়মটা প্রত্যেকটা মৌলই চাইছে স্বাধীনভাবে থাকতে। তো সেক্ষেত্রে তারা কি নিয়ম মেনে চলে? অষ্টক এবং 2 এর নিয়ম। তারা কি চায়, তাদের ধর্মটা কি? এই যে নিয়মটা হলো যে শীর্ষের অরবিটে বা লাস্টের কক্ষপথ, এটাকে কিন্তু আবার কক্ষপথ বলা হয়। শীর্ষের কক্ষপথে হয় 8টা ইলেকট্রন, না হলে 2টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন না হলে 2টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন এবং 2টা ইলেকট্রন যদি থাকতে পারে, তাহলে কি হয়ে যায়? স্বাধীন হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। যে 18 নম্বর যে আমাদের গ্রুপ আছে, এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কিন্তু সবগুলো নিষ্ক্রিয়, ঠিক আছে। তোমরা যদি পর্যায় সারণী দেখো, পর্যায় সারণীতে যে 18 নম্বর গ্রুপ আছে, এটা হলো নিষ্ক্রিয় পদার্থ, ঠিক আছে। তো প্রত্যেকটা মৌল চাই কি নিষ্ক্রিয় হয়ে থাকবে। তো সেক্ষেত্রে তারা কি নিয়ম ফলো করে? অষ্টক এবং 2 এর নিয়ম ফলো করে। অষ্টক মানে প্রত্যেক যে তোমার লাস্টের কক্ষপথ বা শেষের কক্ষপথকে তোমরা হয় ইলেকট্রন দ্বারা বা 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ রাখতে চায়। এই জন্য তোমার এখানে কার্বনের দেখো যে প্রথম যে শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এবং শেষের যে শক্তি স্তর, এই শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। তো 4টা ইলেকট্রন থাকলে দেখো হয় তাকে 4টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, আর না হলে 4টা ইলেকট্রন
গ্রহণ করতে হবে। তাহলে যদি 4টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দেখো একটা কক্ষপথে কয়টা থাকছে, 2টা ইলেকট্রন থাকছে। সেক্ষেত্রে নিজের নিয়ম কিন্তু ফলো হয়ে যাচ্ছে। এখন যদি সে 4টা ইলেকট্রন বাইরে থেকে যদি আনে, তাহলে যদি 4টা ইলেকট্রন যদি যোগ করে, তাহলে কি কিন্তু অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য কার্বনের হাত 4টা হয়। কার্বনের হাত কয়টা হয়? 4টা। যে সে 4টা ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। ধরো এটা হাইড্রোজেন দ্বারা যদি আমরা পূর্ণ করি, দেখা যাচ্ছে এরকম হতে পারে যে CH4, ঠিক আছে? যে এটা হলো আমাদের যৌগ যুগল মিথেন, ঠিক আছে? যে CH2 এখন মিথেনের সঙ্গে আছে। এটা আমরা না যাই, কারণ যখন জৈব যৌগ করানো হবে তখন জৈব যৌগের অধ্যায়ের একটা চ্যাপ্টার বিষয় আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো কার্বন ও অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে পারবো। এক্ষেত্রে যদি আমরা আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস যদি তোমাদের দিই হোমওয়ার্ক, সেই হিসেবে কিন্তু তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস গুলো করে দিতে পারবে। তাহলে আমি একটু তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো যে এটা আমরা পেরেছি। সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা এবং আর করবা কি সোডিয়াম ইলেকট্রন, এই ইলেকট্রন বিন্যাস আমি কিন্তু এই পারমাণবিক সংখ্যা তোমাদেরকে বলে দিব না, এটা তোমরা নিজেরা মুখস্থ করতে হবে, ঠিক আছে? দেখো আমি যদি না বলে দিই সেক্ষেত্রে তোমাদেরকে একবার কিন্তু দেখতে হবে। একবার দেখলে কিন্তু এই সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু তোমাদের একবার হলেও দেখা হবে এবং সেক্ষেত্রে তোমাদের মুখস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। একবার বা দুইবার সোডিয়াম করবা এবং সাথে কি করবা নিয়ন, নিয়নের ইলেকট্রন বিন্যাসটা করবা। দেখবা যে এর ভিতরে কোন পদার্থটা তোমাদেরকে নিষ্ক্রিয় অবস্থায় আছে প্রাকৃতিক ভাবে, ঠিক আছে? তো দেখো আমি শুধু দুইটা তোমাদের কাজ দিয়েছি, এই যে দুইটা, এই দুইটাই হলো কি ইলেকট্রন বিন্যাস করে তোমাদের আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আচ্ছা, এখন আমাদের এই অরবিট এবং অরবিটাল নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে, ঠিক আছে? তো আমি সেই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে আছে কিন্তু 3D, ঠিক আছে? কিন্তু 2D কিন্তু নেই, এই জিনিসটা কিন্তু নেই। এটা কেন নেই? অনেক সময় প্রশ্ন এভাবে হয় 3D অরবিটাল হলেও 2D কেন হয় না? কেন হয় না? এই একটা প্রশ্ন কিন্তু খুব কমন একটা প্রশ্ন, ঠিক আছে? যে 3D অরবিটাল হলো কেন 2D অরবিটাল হয় না? সেক্ষেত্রে আমরা এটার অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারি যে আমরা জানি কি যে উপশক্তি স্তরগুলো সবসময় এন এর উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল। ঠিক আছে? এন এর উপরে কি নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমরা যে এন এর মান দেখো যখন 2, এন এর মান যখন 2, তখন এন এর মান কত আসছে? দেখো এন এর মান 0 এবং 1। এক্ষেত্রে আমরা 0 দ্বারা কি বুঝাই? এস অরবিটাল এবং 1 দ্বারা পি অরবিটাল, কিন্তু ডি অরবিটালের কোনো সুযোগ আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এন যখন 2 তখন কিন্তু ডি অরবিটালের কোনো অস্তিত্ব নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3D অরবিটাল হলেও 2D অরবিটাল হয় না। এটা খুব সহজেই অ্যান্সার করে দেওয়া যায়।
যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও এবং ছড়িয়ে দাও সবার ভিতরে। এতটুকুই বলে তোমাদের আজকে ক্লাসটা শেষ করছি।